নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে 3টি গাড়ি। ফের মালদায় শুট আউটের ঘটনা। কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ নিয়ে চাঞ্চল্য ছড়ায় মালদায়। হাসনাবাদে কংগ্রেস আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান 50 কর্মীর দলবল। হাড়োয়া বিধানসভায় পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নাগরিকত্ব দিন নইলে জ্যান্ত কবর দিন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কবরস্থানে গিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। এবার এসআইআর এর নাম বাদ পড়ল বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সেলিম গায়েনের। বিধানসভা নির্বাচনের আগে বসিরহাটে মিনাখা বিধানসভার এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন। হিঙ্গলগঞ্জের বোলতলায় রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ভূতেদের ভিড় মালদা জেলা শাসকের দপ্তরে। বিজেপির পরিবর্তন যাত্রার রথ এবার এসে পৌঁছল কালিয়াগঞ্জে। শিক্ষিত মানুষ প্রশ্ন করলেই মেজাজ হারাচ্ছেন তৃণমূলের নেতামন্ত্রীরা। শাসক দলের বিরুদ্ধে সরব জেইউপির রাজ্য সভাপতি খোয়ায়েব আমিন। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানালেন মালদা জেলার তৃণমূল নেতৃত্ব। আমাদের গর্ব আমাদের দিদি স্লোগান দিয়েই কলকাতায় 9 নম্বর ওয়ার্ডে উদযাপিত হলো প্রাক বসন্ত উৎসবের। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে 3টি গাড়ি। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎই দিনবাজার সংলগ্ন এলাকায় 3টি বিলাসবহুল গাড়িতে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কী কারণে এটা হলো এবং অভিযুক্ত নেশার ঘোরে এই কাজ করেছে কিনা সেটাই খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। এখন জলপাইগুড়ি ট্রেনটা দেখা যাচ্ছে, সারা শহরের ড্রাগ নেশা এত বেড়ে গেছে জায়গায় জায়গায়। ড্রাগের জন্য এটা করেছে। ব্রাউন সুগার, মদ, জুয়ার আড্ডা বলেন, বলেন। আজকে আমি এর আগে আমাদের কাউন্সিলর ছিলেন, তাকে বারবার কমপ্লেনও করেছি। এরকম ব্যাপার জুয়ার আড্ডা, মদের আড্ডা সবসময় বুঝতেছে। উনি পুলিশকেও পাঠিয়েছেন, পুলিশ আসে, রেড করে চলছে, আবার তারা চলে আসে। না নিশ্চয় কালকে আমরা বেঁচে গেছি এখানে, যেহেতু পেট্রোলের ট্যাঙ্কটা পিছন দিকে ছিল। আপনারা তো হয়তো গাড়িটা দেখেছেন। পেট্রোল ট্যাঙ্কের সামনে বাসকরণের কাপড়ের দোকান, ওখানে পর্দার দোকান, ব্যাটারির দোকান, কি যত বলা মুশকিল। হ্যাঁ, অনেক বড় ক্ষতি। একটা গাড়ি 3-3টা গাড়িতে আইটেম নিয়েছে। হ্যাঁ, একজনকে শুনেছি গ্রেপ্তার করেছে রাত্রেই। তাই মনে হচ্ছে সেই ঘটনা ঘটিয়েছে। এখন বলতে পারছে না, কিন্তু একা ছিল, একজনকে ধরেছে কালকে, থানা মোড়েই ধরেছে ওকে। এখানে আমাদের প্রতিবেশীরা এসে আগুন নেভানো শুরু করছে, তো আর চিল্লা হল্লা হচ্ছে। তখন আমরা আচমকা দেখতে পেলাম যে আমার নিজের গাড়িতে আগুন লাগছে। তখন আমরা তাড়াহুড়ো করে নিচে আসলাম। আমরা ওদের সাথে সাথে যতটুকু সম্ভব দৌড়াদৌড়ি করলাম। জল দিয়ে হলো, ফায়ার এক্সটিংগুইশার ছিল একজন ভদ্রলোকের, ওনার ছেলে নিয়ে আসছো, ওটা দিয়েও কিছু চেষ্টা করা হলো, অনেকটা আয়ত্তে, কিন্তু টোটালটা সম্ভব হয়নি। তখন ফায়ার ব্রিগেড এসে কমপ্লিটলি আগুনটা নিভায়। পুলিশ এসছে, পুলিশ দুইবার পুলিশ আসছে, 2টা জিপ আসছে, অনেক লোকজন ওরা ছিল। এরকম ঘটনা আমার লাইফে এটা প্রথম হয়েছে। আর আমাদের এদিকে জলপাইগুড়ির পরিবেশ আপনার ধরতে গেলে খুব শান্ত পরিবেশ, কিন্তু এই ঘটনাটা কিভাবে এভাবে হলো সেটা আমরাও মানে বুঝতে পারছি না। মোট এটা তো সব গাড়ি, এটা তো পুরাটাই পুড়ে গেছে। আরো 2টা গাড়িতে যেটা কভার লাগানো ছিল, রাত্রিবেলায় আমরা ঢাকে যাই গাড়িটা, ওই কভারের মধ্যে আগুন লাগিয়েছিল। আমাদের তৎপরতায় ওটা তাড়াতাড়ি নিভাই দেওয়া হলো। ফের মালদায় শুট আউটের ঘটনা। এবারের ঘটনা ঘটল মালদা শহরে মালঞ্চপল্লী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ
মালঞ্চপল্লী এলাকার যুবক স্বাধীন সরকার সহ বেশ কয়েকজন মালঞ্চপল্লী এলাকায় গাড়ির মেরামতের গ্যারেজের কাজ সেরে বসেছিলেন। সেই সময় মালদীপ আগরওয়াল নামে এক যুবক যার বাড়ি গয়েশপুর ঝলঝুলিয়া এলাকায় হঠাৎই এসে স্বাধীন সরকার নামে ওই যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে কথা কাটাকাটি। স্বাধীন সরকারের অভিযোগ, মালদীপ আগরওয়াল বলে যে 5 মিনিটের মধ্যে সকলকে মার্ডার করবে বলে চলে যায়। স্কুটির ডিগ্গি থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে পরপর 2টি গুলি চালায় স্বাধীন সরকারকে লক্ষ্য করে অভিযুক্ত মালদীপ আগরওয়াল। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন স্বাধীন সরকার সহ তার বন্ধুরা। এরপরই অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়। অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন স্বাধীন সরকার। ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র খোল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আশেপাশে সমস্ত সিসি ক্যামেরা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনা এটা আমাদের গ্যারেজ, আমরা কাজ করি এখানে গ্যারেজে। মনদীপ আগরওয়াল বলে একজন আছেন, আমার দাদার পরিচিত, ঠিক আছে। তো ও মাঝে মধ্যে আসে এখানে, মাঝে মধ্যে আসে, আমাদের সঙ্গে সম্পর্ক আছে। কালকে হঠাৎ করে রাত্রেবেলা এসেছে, আমরা গাড়ির গ্যারেজে কাজ করছিলাম। রাত্রেবেলা এসে জানি না কোনো নেশা করেছিল কি সেটা বলতে পারবো না, অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তো আমরা বাধা দিই, কেন গালিগালাজ করছো, এভাবে গালিগালাজ করা তো ঠিক না এভাবে করে। ও তখন একটা কথা হতে হতে ঝগড়া ঝামেলা সৃষ্টি হলো, একটু ঝগড়াঝাগড়ি হলো, ঠিক আছে। ও বলছে তোকে মার্ডার করে দেবো, তোদের সবকে এখানে মার্ডার করে দেবো, আমাদেরকে বলছে। বলে ও ওই স্কুটি নিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে এসে এখানটা থেকে দাঁড়িয়ে স্কুটির ডিক্কি থেকে পিস্তল বের করে আমাদের দিকে কটা ফায়ার করে? দুটা ফায়ার করেছে। একটা বুলেট আমরা পেয়েছি এখানে, ওটা থানাতে আমরা স্যারকে দিয়েছি। কারো কি লেগেছে? না, ক্ষতি হয়নি কারুর, বেঁচে গেছে। হ্যাঁ, আমরা পালিয়ে যাই এখান থেকে। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানাতে আমরা করেছি। কি চাইছেন? সেটা বলতে পারবো না কি চাইছেন। আপনারা কি চাইছেন? আমরা ন্যায্য বিচার চাইছি। কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। মালদা জেলায় অ্যাডজুডিকেশন 8,28,080 জন ভোটারকে নিযুক্তি করতে হবে। সাধারণ ভোটারদের কোনো মতেই বাদ দেওয়া যাবে না। প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এইসব দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেছে মালদা জেলা কংগ্রেস। এদিন সকাল 11টা থেকে টাউন হল সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে মৌসম নূরের নেতৃত্বে মালদা জেলা কংগ্রেস নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করেছে। উল্লেখ্য, গত 8ই ফেব্রুয়ারি মালদা জেলায় যে নতুন ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে অ্যাডজুডিকেশন ভোটার 8,28,080 জন। জেলায় মোট ভোটার 29,86,203 জন। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ গেছে 2,20,153 জন, যার মধ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছিল 2,01,873 জন ভোটারের নাম। নতুন করে বাদ গেল 18,280 জনের নাম। মালদা জেলায় শুনানির নোটিশ পেয়েছিলেন 10,03,000 ভোটার। এর মধ্যে প্রায় 6,500 ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন। এদিন মৌসম নূর বলেন, দুটো দাবি নিয়ে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। তিনি বলেন, আমাদের দলের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের নাম অ্যাডজুডিকেশন তালিকায় এসেছে, এটা কি করে হয়? এরকম অনেক ঘটনা আছে। এটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী দুদিন আগে প্রেস কনফারেন্স করে সবাইকে জানানো হয়েছে যে পরিস্থিতি এখন হয়ে আছে। আমরা 28 তারিখ ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট পাবলিশ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মালদা জেলাতেই প্রায় 8,28,080 আমাদের ভাই বোনদের নাম বাদ আছে, যারা প্রকৃত ভোটার, যারা জেনুইন ভোটার, এবং এই এডুকেশন লিস্ট করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা সেই দিনই ঘোষণা করেছিলাম যে সামনে যে নির্বাচন 2026-এর নির্বাচন, সেটাকে কেন্দ্র করে একটা স্ট্র্যাটেজি ইলেকশন কমিশন বিজেপি তৃণমূল নিয়েছে, যে আমাদের মধ্যে বিভাজন করে পোলারাইজেশন করে তারা ভোটে নামতে চাইছে। ঠিক এনআরসির পরিস্থিতি 2021 সালে যেটা ক্রিয়েট করা হয়েছিল, ঠিক একইভাবে আমাদের দাবি যে যতদিন প্রকৃত ভোটার, জেনুইন ভোটার, তাদেরকে এই এডুকেটেড লিস্ট নাম করে যে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয় আমাদের আন্দোলন চলবে। আমরা অবস্থান বিক্ষোভ আজ থেকে মালদা জেলা কংগ্রেস শুরু করলাম এবং অনির্দিষ্টকাল অবধি আমাদের চলবে। যতদিন ভোটারদেরকে এডুকেটেড লিস্ট থেকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয়,
ততদিন আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের পাশে একজন আমাদের এক্স এমএলএ মুত্তাকিন আলম, জিয়াউর রহমান, এক্স জেলা পরিষদের উনি ক্যান্ডিডেট ছিলেন আমাদের। এরকম আমাদের প্রচুর লিডারশিপ আছেন এবং সাধারণ মানুষ, সাধারণ কর্মী, খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ, তাদের নাম এই এডুকেটেড লিস্টে করে দেওয়া হয়েছে। এবং তারা, আমরা দেখেছিও, তারা হিয়ারিং অ্যাটেন্ড করেছিলেন, বারবার করে ওনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, অথচ ওদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এই কারণে আমাদের আন্দোলন চলবে এবং যতদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে গ্যারেন্টি না দিতে পারে এবং এডুকেটেড লিস্ট, ভোটার লিস্টে যতদিন অ্যাড না হয়, আমাদের আন্দোলন চলবে। এই যে আপনি তো অনেক দিন ধরে ইলেকশনে আন্দোলন লড়েছেন, এই ভোটার লিস্টের নাম করে এত লোকে বাদ দেওয়া, এটা কি অতীতেই ঘটেছে? এটা কখনোই ঘটেনি। 2002 সালেও আমরা শুনেছি, এর আগেও আমরা শুনেছি, অনেক বছর ধরে এসআইআর চলছে, কখনো এরকম গন্ডগোল হয়নি। এর পাশের আমাদের বিহারে স্টেট ইলেকশন হলো, সেখানে এসআইআরও হয়েছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে হয়রানি করা হয়নি। এবার হঠাৎ করে পশ্চিমবঙ্গকে এত, মানে সাধারণ মানুষকে এত হয়রানি কেন করা হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। এবং এরা হচ্ছে আমাদের এখানকার ইন্ডিয়ান সিটিজেন, দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছে। তো আমাদের সিটিজেনকে, ভারতবর্ষের নাগরিকদেরকে যদি এইভাবে অত্যাচার করা হয়, হয়রানি করা হয়, তারা আমরা কাদের কাছে যাব, কাদেরকে প্রশ্ন করব? এটার রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? এটা আমাদের প্রশ্ন। এটা কারণটা কি মনে হচ্ছে? এটার কারণ একটাই, যে সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনে মানুষকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেওয়া যাতে মানুষ ভয় পেয়ে, আতঙ্কিত হয়ে যাতে ভোটটা দেয়, এবং ভোট পোলারাইজেশন যাতে হয়ে যায়, বিভাজন যাতে হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলায় এবং অন্যান্য জায়গাতেও, মুর্শিদাবাদ, মালদা, অনেক জায়গায় দেখতে পাচ্ছি 70% মাইনরিটিদেরকে বাদ দেওয়া হয়েছে এবং 30% আমাদের হিন্দু ভাইদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের মধ্যে যাতে একটা বিভাজন সৃষ্টি হয় এবং মানুষ যাতে পোলারাইজড হয়ে ভোটটা দেয়। কিন্তু আমাদের কংগ্রেস এটার জন্য লড়াই করবে। আমরা একটা সেকুলার দল, আমরা জানি যে আমাদের দেশ, আমাদের রাজ্য, বিশেষ করে বেঙ্গল একটা সেকুলার স্টেট। তো আমরা আমাদের ইউনিটির জন্য লড়াই করছি এবং আমরা চাই যে প্রকৃত ভোটার যাতে এডুকেশন লিস্ট থেকে সরে গিয়ে তারা নর্মাল লিস্টে, ভোটার লিস্টে যাতে অ্যাড হয়। এবং এটার পুরোপুরি দায়ী ইলেকশন কমিশন, এখানে তৃণমূল, বিজেপি, তাদের সবারই একটা সাজিশ আছে, একটা স্ট্র্যাটেজি ঠিক করেছে যে মানুষের মধ্যে বিভাজন করে তারা ভোটে যেতে চাইছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ নিয়ে চাঞ্চল্য ছড়ায় মালদায়। হোলির পরের দিন সকালেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদায়। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাঁচামারি হালদার পাড়া চড়ক মাঠ সংলগ্ন মহানন্দা নদীর ধারে জলে ভাসতে দেখা যায় প্রায় 55 বছর বয়সী এক ব্যক্তির দেহ। স্থানীয় বাসিন্দারা নদীতে দেহটি ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত মালদা থানায় খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই নদী পাড়ে ভিড় জমান বহু কৌতূহলী মানুষ। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর শ্যাম মণ্ডল জানান, এই মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নন এবং তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। জানা গিয়েছে কয়েকদিন আগে অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসেবে তাকে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। পাড়া চড়ক মাঠে সকালবেলা খবর পাই যে নদীর জলে একেবারে নদীর কিনারায় একটা অপরিচিত ব্যক্তি ভেসে আছে। পরবর্তীতে পাড়ার লোকজন এসে দেখে যে ব্যক্তিটি মারা গেছে, তাকে সেখান থেকে ডাঙায় আনা হয় এবং তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লক্ষ্য করে যে ব্যক্তিটি মৃত এবং ব্যক্তিটি এখনও অবধি পরিচয় জানা যায়নি। এই নিয়েই ব্যক্তিটির বয়স প্রায় 55+ বয়স দেখে যা মনে হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে বিগত এই মাসেরই 4 তারিখে উনি মৌলপুর হাসপাতালে ভর্তিও ছিলেন আননোন ব্যক্তি হিসাবে। আচ্ছা, মানে 55+। হাসনাবাদে কংগ্রেস আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান 50 কর্মীর দলবল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর 24 পরগনার হাসনাবাদে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পেল।
কংগ্রেস ও আইএসএফ ছেড়ে প্রায় 50 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই কর্মীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান মালগাছা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার মুকুল মণ্ডল। নতুন যোগদানকারী কর্মীদের দাবি, এতদিন যে দলগুলিতে ছিলেন সেখানে সংগঠনের কাজে সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। অন্যদিকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল নেতৃত্বের মতে এই যোগদানের ফলে এলাকায় সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে দলের কাজ আরও বিস্তৃত হবে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে জয়েন করলাম। কংগ্রেস দল থেকে তো কোনো কাজ করতে পারিনি। তৃণমূল এখন যেহেতু তারা ক্ষমতায় আছে, তারা সমস্ত কাজ করে যাচ্ছে, রাস্তাঘাট, স্কুল ঘাট সমস্ত। ও কংগ্রেসে অনেকদিন থেকে করি, কংগ্রেস ছেড়ে এখন এই নতুন করে আমরা আমি আইএসএফ ছিল, তৃণমূলে আসলাম। এই আমাদের দেখছি আইএসএফ এক ধর্মবিধি দল, ধর্মবিধি দল কোনো জায়গায় উঠতেই পারবে না। যেরকম বিজেপি বলেন, আইএসএফ বলেন, এটা হচ্ছে ধর্মবিধি দল। ধর্মবিধি দল কোনো জায়গায় আসতেই পারে না। যে পার্টিতে সবাই মিলে ভোট না দেবে সে পার্টি জীবনে উঠতেই পারবে না। আর দেখছি এই তৃণমূল ভালোই কাজ করছে, হ্যাঁ, সব জায়গায় রাস্তাঘাট করছে। ওই কারণে আমি তৃণমূলে যোগ দিই। আমার নাম জুলফিকার মোল্লা। একটা যেটা প্রথম উদ্বোধন করলাম ওটা আমাদের 1,15,00,000 সামথিং। আর এখন যেটা এই মুহূর্তে যেটা হরিকাটি, এটা যেটা আমাদের, এটা হলো পূর্ব পাট, এটা 22,50,000 সামথিং। এরপরে আমরা যে রাস্তার উদ্বোধন করবো গাবতলা, সেটা হলো পিচের রাস্তা, 1,41,00,000 সামথিং। এই তিনটে রাস্তা আমরা আজকের উদ্বোধন করবো। তিনটে মিলে প্রায় আমাদের প্রায় 4 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার রাস্তা হবে তিনটে মিলে। কত মানুষের আমরা যে রাস্তাগুলো করলাম তাতে খুব কম বেশি দেখা যাচ্ছে 10-15 হাজার মানুষ এই রাস্তাগুলো যাতায়াত করে, নিত্যদিনে যাতায়াত আছে এই মানুষের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষ এখান যারা মজুরি করে বিভিন্ন জায়গায় যায়, অনেক মানুষ সার্ভিস করে, স্কুলে থেকে শুরু করে কৃষকরা যায়, সবাই এক কথায় সবাই এই রাস্তাগুলো খুব গুরুত্বপূর্ণ রাস্তা মাখালগাছা। হাড়োয়া বিধানসভায় পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বসিরহাটের হাড়োয়া বিধানসভায় রাস্তা উদ্বোধন ঘিরে প্রকাশ্যে এলো তৃণমূলের অন্দরের টানাপোড়েন। চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় চাপাতলা স্কুল মাঠ থেকে স্থানীয় কবরস্থান পর্যন্ত প্রায় 1.2 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 76,19,592 টাকা। এই বরাদ্দকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এবং দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্য রূপ। স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের যোগ্য অবস্থায় ছিল এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্নও ছিল না। বিরোধী শিবিরের অভিযোগ যে রাস্তা কার্যত অক্ষত। সেই রাস্তায় বিপুল অঙ্কের অর্থ বরাদ্দের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। কেন এই পুনঃসংস্কারের প্রয়োজন হলো তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও সংশয় তৈরি হয়েছে। এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত থাকার কথা ছিল হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের, তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি। তার অনুপস্থিত ঘিরে জল্পনা আরও তীব্র হয়, যদিও অনুপস্থিতির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে তৃণমূলের একাংশের অভিযোগ, রাস্তা উদ্বোধনের বিষয়টি চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানের প্রতিনিধি সাধন ব্যানার্জি একতরফাভাবে পরিচালনা করেছেন। গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্য বা ব্লক সভাপতিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলেই দাবি তাদের। এর জেরেই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশে আসে। চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপৌরপ্রধান তৃণমূলের দলনেতা হুমায়ুন রেজা চৌধুরী বলেন, পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরির চেষ্টা চলছে তা নিন্দনীয়। বিষয়টি দলীয় স্তরে জানানো হয়েছে এবং দল উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। আজকে হাড়োয়া বিধানসভার অন্তর্গত
চাপাতলা গ্রাম পঞ্চায়েতে চাপাতলা একটা পথশ্রী রাস্তার উদ্বোধন হয়েছে, যেটা উদ্বোধন করেছেন আমাদের চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম। কিন্তু এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমি দলনেতা এবং বর্তমান উপপ্রধান, আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি এবং এই পঞ্চায়েত সমিতির যিনি একজন কর্মাধ্যক্ষ আছেন তাকেও জানাননি এবং ওই চাপাতলার আরও অন্যান্য যারা তৃণমূলের মেম্বার আছেন তাদেরকে একবারও জানানোর প্রয়োজন মনে করেননি। প্রধান ম্যাডাম সেখানে কিছু অযাচিত লোক তাদেরকে নিয়ে উদ্বোধন করেছেন, যাদেরকে কোনোদিন তৃণমূল কংগ্রেসের কোনো লড়াই সংগ্রামে পাওয়া যায় না। তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করেন, তাদেরকে নিয়ে এই রাস্তার উদ্বোধন করেছেন। এখানে আমাদেরকে একেবারে অন্ধকারে রেখে এবং সর্বোপরি একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে। গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে, আমরা দলের কাছে একাধিকবার জানিয়েছি। এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি বন্ধ না হয়, আগামী 26-এর বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে এবং আমরা চাই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর একটা বিহিত ব্যবস্থা করুক, না হলে আগামী দিন 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সাধারণ মানুষ ভালো চোখে নেবে না। একটা কথাই বলবো আমি, বিশেষ করে আমার মরহুম হাজী শেখ নুরুল ইসলাম, উনি এমন একটা মানুষ ছিলেন যে কথা দিয়ে কথা রাখতেন। উনি মারা গিয়েছে, ওনার ছেলে শেখ রবিউল ইসলামও একই শিক্ষিত ছেলে। যেটা ব্যাপার হচ্ছে আগামী 26-এ ভোট হবে, আমি দলের কাছে এটাই কামনা বা আবেদন রাখবো, শিক্ষিত মানুষকে উপযুক্ত জায়গা দেখ এবং আগামী দিনে শেখ রবিউল ইসলামের মতন এমএলএ আবার যেন হাওড়া বিধানসভায় দেখতে পাই, সেটা আমরা পেলে সবাই গর্বিত হব। আর 166 নম্বর বুথে যেটা এই স্বাস্থ্যকেন্দ্রটা, এখানে 7-8টা গ্রামের গর্ভবতী মায়েরা আসে। কিছু জায়গা মানে ভালো আছে, প্রায়টা খারাপ হয়ে গেছে, ভিতরে আরও গেলে দেখতে পাবেন রাস্তাটা খারাপ হয়ে গেছে। বর্ষাকালে যায় একটা গর্ভবতী মায়েরা যদি পড়ে যায় কত ক্ষতি হবে, সেটা তো বিরোধীরা কখনো দেখতে পাবে না। বিরোধীদের কাজ হলো কুৎসা করা, তারা তো কোনো উন্নয়নটা করতে পারবে না। এই রাস্তাটা আমাদের সম্মানীয় বিধায়ক শেখ রবিউল ইসলাম, তিনি এই রাস্তাটা দিয়েছেন। আমাদের যে মেম্বার আছেন এখানে এই সংসদের হাসানুজ্জামান, তার সৌজন্যে, এবং রফিকুল ইসলাম আছেন আরেকজন, তাদের সৌজন্যে এই রাস্তার আজকের শুভ উদ্বোধন হচ্ছে। 76 লক্ষ টাকারও কিছু বেশি টাকা ব্যয়ে এই রাস্তার উদ্বোধন করেছেন এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই 4র্থ ফেজ পথশ্রীর যে রাস্তা, একটা নয়, চাপাতলায় আমরা অনেক রাস্তায় পরপর উদ্বোধন হচ্ছে। এটাও মনে হয় 3য় নম্বরে কি 4র্থ নম্বরে আমরা করছি। এর আগে আমাদের প্রথম রাস্তা একটা হয়েছে, সেটা হচ্ছে তরফদারাটি চাঁদপুর থেকে কুমরুলি রেলগেট, সেটাও 90 লক্ষ টাকা ব্যয়ে। আমাদের একটা রাস্তা আপনারা দেখবেন বা দেখতে পাবেন যে পঞ্চায়েতের পিছনে, ওটা কাজীপুকুর, তো কাজীপুকুর থেকে গাংনিয়া একটা রাস্তা হচ্ছে, এটা 95 লক্ষ টাকা ব্যয়। এরকম প্রচুর রাস্তা আমাদের দেওয়া হয়েছে চাপাতলা গ্রাম পঞ্চায়েতে, মানে কয়েক কোটি টাকার রাস্তা আমরা পেয়েছি। আমরা খুব গর্বিত আমাদের মুখ্যমন্ত্রীর এই দেওয়াকে, এবং উনি যেটা বলেন সেটা করেন। কেননা আমরা যেটা নাম দিয়েছি যে সমস্ত জায়গার, সেখানে রাস্তাঘাট ড্রেন পেয়েছি। উনি বলেছিলেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াবো, উনি বাড়িয়েছেন। উনি বলেছিলেন যুবসাথী করব, সেটাও উনি করেছেন। ভূমিহীনদের জন্য উনি বলেছিলেন আমি ওটাকে টাকা দেওয়ার ব্যবস্থা করব। গত 26 তারিখে আমাদের পঞ্চায়েতেই সেটা শেষ হয়েছে। প্রায় 4000 মতো মানুষ সেখানে ফর্ম জমা দিয়েছে। তো আমরা আশা করব বাংলার মানুষের কাছে এরকম উন্নয়ন আগে তো কখনো দেখিনি। আমাদেরও তো একটা বয়স হয়েছে, আমরা এই উন্নয়ন দেখিনি। আগেরও সরকার ছিল, বামপন্থী সরকার, তাদের সময় আমরা কাদা দিয়ে হাঁটতাম। আজকে মানুষ কাদার মধ্যে যেতে হয় না, ঢালাই রাস্তা অথবা পিচের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। এবং সে মুখ্যমন্ত্রী তার প্রচেষ্টায়, কেন্দ্র টাকা দিচ্ছে না, তবুও বাংলার মুখ্যমন্ত্রী কষ্ট করে যেভাবেই হোক মানুষের কাছে তার উন্নয়নটা পৌঁছে দিচ্ছেন। এর জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচণ্ডভাবে গর্বিত। দেখুন, আমি তো যেটা মনে করেছিলাম সবাই থাকবে। আমিও রীতিমতো অবাক যে এখানে বিধায়ক আসার কথা ছিল, তিনি কেন আসেননি। ব্লক সভাপতি, উপপ্রধান, এদের প্রত্যেকের আমি জানলাম, আমি আমার কাছে যে সংবাদ ছিল এরা সবাই আসবে, কিন্তু এরা কেউ আসেনি। কেন আসেনি সেটা আমি বলতে পারবো না। এটা যারা তত্ত্বাবধান করেছে তারাই বলতে পারবে যে এরা
তারা কেন আসেনি? না, গোষ্ঠী তো দেখেন এখানে তো কেউই আসেনি। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কথা, গোষ্ঠীদ্বন্দ্ব কি গোষ্ঠীদ্বন্দ্ব না, সেটা ওই দলের নেতৃত্ব যারা আছে সেটা তারাই ভালো বলতে পারবে। আপনারা তো বুঝতে পারলেন যে কি চলছে। রাস্তাটা তো দেখলাম যে ভালোই কন্ডিশনে আছে, তা সত্ত্বেও দেখুন দাদা, রাস্তা ভালো আছে, আমরা তো চাই রাস্তা, খারাপ রাস্তা আগে হোক, খারাপ রাস্তা আগে হোক, এই রাস্তাগুলো হোক, কিন্তু যেগুলো প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। একই দলের কর্মী আপনারা, হুম। এটা কি মনে হয় আপনার? না, এখানে আমি তো দেখতে পাচ্ছি একটু চাপাচাপি করার চেষ্টা চলছে, কে কাকে চেপে দেবে। মানে আমার এই এই এটা আমার এলাকা, আমার নির্বাচনী এলাকার মধ্যে পড়ে। আমি তো এই সংবাদটা পেলাম অনেক পরে, কিন্তু আমি যেহেতু গোষ্ঠীদ্বন্দ্বটা বিষয়গুলো অত মাখি না বলেই আমি এসেছিলাম, কিন্তু আমি এসে দেখি তো আরো অনেকেই নেই। অনুমোদন নেই, হ্যাঁ হ্যাঁ, উপপ্রধান নেই, ব্লক সভাপতি নেই, এখানে অঞ্চল সভাপতি নেই, এখানে এমএলএ নেই। এবারে এটাকে এই না থাকাটা যে গোষ্ঠীদ্বন্দ্ব কিনা এটা আমি বলতে পারবো না। না দাদা, আমরা তো চেয়েছি একসঙ্গেই দলটা করবো, একসঙ্গেই থাকতে চাই। দলটা তো আজকাল থেকে দলটা করি না তো দাদা, আজকের থেকে দলটা করি, অনেকদিন আগে থেকে দলটা করি। 98 সালে যখন প্রথম তৃণমূল জন্মগ্রহণ করেছিল, সেদিনও জেলা সভাপতির সঙ্গে থেকেই রাজনীতিটা করেছি। বসিয়া কলেজে আমিও তখন ছাত্র পরিষদ করতাম, বর্তমান যিনি জেলা সভাপতি তার সঙ্গে থেকেই তো আমি রাজনীতিটা করতাম একই সঙ্গে। এখন আমরা তো, আমার যেটা মনে হলো, আমরা মনে হয় ক্রমাগত পিছিয়ে যাচ্ছি, আমাদেরকে একটা পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এটা একদম পরিষ্কার। কোথা থেকে হাত, এত কোথা থেকে হাত বলতে দাদা, কোথা থেকে হাত মানে আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা চলছে, এটা পরিষ্কার। দেখুন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রতিটি বুথে বুথে। এর মূল কারণ কাটমানি এবং ক্ষমতা কার দখলে যাবে সেটা নিয়ে এদের গোষ্ঠীদ্বন্দ্ব। আসলে নির্বাচন আসছে, তার আগে এরা নেট প্র্যাকটিস করছে, বাংলার গণতন্ত্র হরণ করে বারবার ভোটে জেতার চেষ্টা করে এরা। তবে এবার সেই উপায় হবে না, নির্বাচন কমিশন অত্যন্ত কড়া, আর বাংলার মানুষও এদের উপর ক্ষিপ্ত হয়ে আছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই ধরনের কাটমানিবাজদের, এই ধরনের দুর্নীতিবাজদের যোগ্য জবাব দিতে পশ্চিমবঙ্গবাসী প্রস্তুত হয়ে রয়েছে। নাগরিকত্ব দিন নইলে জ্যান্ত কবর দিন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কবরস্থানে গিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। নাগরিকত্ব নিশ্চিত করুন নইলে জ্যান্ত কবর দিন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কবরস্থানে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার মালদার চাঁচল বিধানসভার কালীগ্রাম কবরস্থানের ঘটনা। শতাধিক মানুষ কবরস্থান গিয়ে বিক্ষোভ দেখান। 1 ঘন্টা ধরে চলে বিক্ষোভ কর্মসূচি। প্রত্যেকের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে স্পষ্ট লেখা ছিল নাগরিকত্ব নিশ্চিত করুন নইলে জ্যান্ত কবর দিন। ওই এলাকার বাসিন্দাদের চিরবাস সেই কবরস্থান। নাগরিকত্ব না থাকলে বেঁচে থেকে কী লাভ, তাই কবরস্থানে গিয়েই এই প্রতিবাদ বলে জানান বাসিন্দারা। সেখানে জমায়েত হয়েছিলেন কুলিগ্রাম, খানমোড়, শহরবাগ ও নূরগঞ্জ এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রত্যেকটা বুথে 5 শতাধিকের বেশি নাম বিচারাধীন প্রক্রিয়ায় রাখা হয়েছে। শুনানিতে প্রয়োজনীয় নথি দেওয়া হলেও চূড়ান্ত তালিকায় নাগরিকত্ব নিশ্চিত হয়নি। নির্বাচন কমিশনের গাফিলতির জেরে এমনটা বলে অভিযোগ তাদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বাসিন্দারা। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ, প্রত্যেকটা বুথে বিচারাধীনের সংখ্যা শয়ে শয়ে। কাকে খুশি করার জন্য নির্বাচন কমিশন এ কাজ করছে তা সবাই জানে। বিজেপি যতই করুক ক্ষমতায় ফিরতে পারবে না। পাল্টা বিজেপির দাবি, ভুয়ো ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব করতে তৃণমূল। পাল্টা বিজেপির দাবি, ভুয়ো ভোটারের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব করত তৃণমূল, তাই এসআইআরে বাধা। বিচারাধীন ভোটার এখনও বাতিল হয়নি। এই নিয়ে রাজ্য সরকার মানুষকে সচেতন না করে বিভ্রান্ত ছড়াচ্ছে। মানুষ এরকমই কবরস্থানে আসে না বা এরকমই শ্মশানে চলে যায় না। যখন লাস্ট পর্যায়ে মানুষ চলে যায়, শেষ পর্যায়ে যে আমার আর বাঁচার অধিকার নাই, নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত করে দিচ্ছে যে এদেরকে ভোট দেওয়ার অধিকার দিব না, অধিকার ছেড়ে নেবে। এদিকে নির্বাচন কমিশন দলদাসে পরিণত হচ্ছে নরেন্দ্র মোদী আর এই অমিত শাহর কথা শুনে। সংখ্যালঘুদের নাম বেছে বেছে নাম কেটে দেওয়া হয়েছে, ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। এখন আন্ডার এডুকেশনে পড়েছে, তাই মানুষ এত শোকে পড়ে আছে, এত বিছানা ধরে নিয়েছে। মানুষের আর চিন্তা ভাবনা একটাই যে আমাদেরকে সুসাইড করতে হবে, না হলে মরতে হবে, না হলে কবরস্থানে
আসতে হবে, এই জন্যই কবরস্থানে আসা। আমরা দেখতে পাচ্ছি নূরগঞ্জ থেকে নিয়ে গোটা কুড়িগ্রাম যত পশ্চিমবাংলার প্রায় জায়গায় দেখছি আমরা যে একদম মানে সংখ্যালঘুদের নাম বাদ। আমাদের বুথে 1400 ভোটারের মধ্যে 420টা শুধু সংখ্যালঘু বাদ, আর 10টা শুধু হিন্দু নাম বাদ গেছে। কেন? হিয়ারিং এর সময়, হিয়ারিং এর আগে নোটিশ গেল বেশ কিছু হিন্দু বাড়িতে, বেশ কিছু সংখ্যালঘু বাড়িতে, তার মধ্যে সংখ্যালঘু সবই বাদ আবার স্যার আন্ডার এডুকেশন এসছে। আর আমরা তাদেরকে সান্ত্বনা দিয়ে রাখছি যে বিচারাধীনে আছে, বিচার হবে, এটা ভোট ঠিক হবে, এটা এই বলে সান্ত্বনা। না হলে এতক্ষণে অনেক আত্মহত্যা করে নিত মানুষ, মেয়ে ছেলেগুলো তো আতঙ্কে আছে, ঘুমাতে পারছে না। আজকে এই যে পাড়ার মানুষগুলো ডাইরেক্ট বলছে আমাদেরকে এসে যে আমাদেরকে কবর দেন, কবরস্থানে যাচ্ছি আমরা। ওরা ডাইরেক্ট কবরস্থানে চলে এসছে, সব কোদাল নিয়ে চলে এসছে কবরস্থানে বলে আজকে এখানে যে আপনারা এসছেন, আপনারা আজকে এখানে দেওয়ার একমাত্র উদ্দেশ্য বা কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে জন্ম নিয়েছি ভারতবর্ষে, আমাদের বাবা দাদু দাদু যত যে সব ভারতবর্ষের নাগরিক, দেশের নাগরিক থাকা সত্ত্বেও আজকে এই নতুন যে প্রক্রিয়া শুরু করেছে, মানে ভোটের চক্রান্ত শুরু করেছে কেন্দ্রীয় সরকার, তা আবার নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে, যেটা কোনো ভাবে সম্ভব না। সেটা আজকে এসআইআর প্রক্রিয়া তৈরি করে আজকে আমাদের নাগরিকত্ব হারানোর ব্যবস্থা চলছে। আমাদের বুথে, আমাদের গ্রামের মোটামুটি 420টা নাম একদম ইচ্ছাকৃত চিহ্নিত করে বাতিল করা যায়, আন্ডার এডজুডিকেশন করে রেখেছে। আন্ডার এডজুডিকেশন মানে বিচারাধীন। আমরা দেশের নাগরিক থাকা সত্ত্বেও আবার আমাদের প্রমাণ দিতে হচ্ছে। আমি কোদাল নিয়ে এসেছি মনের ক্ষোভে, যে বাবা মা 2002-এ ভোট দিয়েছে, তালিকায় আছে, আমরা 5 ভাই বোন বলে আমার নামটা রিটার্ন এসছে, এবং তারপরেও সব ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও, হিয়ারিং এ যাওয়া সত্ত্বেও আবার আন্ডার এডুকেশন। এই কারণে আমার একটা বিশেষ, আমার বড় বোন আছে যে বিয়ে দিতে হবে, আমি বন্ধন লোন নিব, যখন যাচ্ছে ভোটার কার্ড আইডি চেক করতে তো দেখাচ্ছে তোমার ভোটার আন্ডার এডুকেশন। তো আমি এখন লোন পাবো না, বোনের বিয়ে দিতে পারবো না। এ কি করছে আমাদের জ্ঞানেশ কুমার? আমাদের কি মুসলিম হওয়া পাপ না সংখ্যালঘু হওয়া পাপ? এই যে নির্বাচন কমিশন আমাদের এরকম ভোটাধিকার থেকে আস্তে আস্তে বঞ্চিত করছে, সেই জন্য ভাবছি আমরা জ্যান্ত কবর দিয়ে দেবো। এই যে বাচ্চাটা আছে দেখেন, আমার এটা ছেলে, আমার যদি এখন আন্ডার এডুকেশনে নাম, এনার ভবিষ্যতে কি হবে? এটা প্রথমে আমাদের যে বিজেপি সরকার আছে, কেন্দ্রীয় সরকার, তার নির্দেশে নির্বাচন কমিশনে এরকম করছে, শুধু বেছে বেছে এক জাতির শ্রেণীকে এই আওতায় আনা হয়েছে। এক শ্রেণীর মানুষকে এটা বিপদে ফেলার জন্য, মানুষকে একটা ভয়ভীতি দেখানোর জন্য এরকম একটা করা হচ্ছে। আপনার সংখ্যাটা? আমাদের এই 3000-এর কাছাকাছি এরকম আছে। আজকে যে গোরস্থানে গিয়ে বিক্ষোভ দেখালো, কি বলবেন এটাকে? এটা কি ঠিক করছে? মানুষকে বলবো এখনো কিছুদিন সঙ্গে থাকার একটা চলছে, আরও একটা লিস্ট বেরোবে বলছে, এখন কি হচ্ছে সেই দিকে দেখে তারপরে কিছু করার করতে বলবো। বিষয়টা হচ্ছে কোনো রকম কোনো চক্রান্তের কোনো বিষয় নেই। বিগত দিনে এসআইআর হয়েছে, আবার পশ্চিমবাংলায় 2000 সালে হয়েছিল এসআইআর, এখন 2026 সালে আবার এসআইআর হচ্ছে। এসআইআর করার উদ্দেশ্য হলো যে ভুয়ো এবং প্রক্সি ভোটারদেরকে সরিয়ে দেওয়া ভোটার লিস্ট থেকে। প্রচুর মৃত ব্যক্তিদের নাম আছে বা কেউ দুটো জায়গায় নাম আছে, সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য স্পেশাল রিভিশন হচ্ছে। তো এখানে কোনো চক্রান্তের কোনো বিষয় নেই। আর থাকলো নাম কেটে যাওয়ার বিষয়, দেখুন এই রাজ্যের শাসক দল বরাবরই এসআইআরের বিরোধিতা করে এসেছে, কারণ জানে যে এই ভুয়ো ভোটারদের দ্বারা তাদের সরকার নির্বাচিত হয় এবং বিপুল পরিমাণে ভোটের দ্বারা তারা ভোট রিগিংয়ের মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা জয়ী হয়। তো মানুষ চায় যে স্বতঃস্ফূর্তভাবে ভোট হোক, তাই জন্য এই এসআইআরটা আন্ডার এডুকেশন রয়েছে, একটা বুথে 400-500 এরকম রয়েছে, সামনে ভোট, তারা আতঙ্কে রয়েছে। দেখুন বিষয়টা হচ্ছে আন্ডার জুডিশিয়াল থাকার কারণই হচ্ছে যে তাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে। আন্ডার জুডিশিয়াল নাম কেটে বাদ চলে গেছে এমনটা বিষয় নেই। বিষয়টা হচ্ছে তৃণমূল সরকার বরাবরই অসহযোগিতা প্রথম থেকে করে এসেছে। রাজ্য সরকার কোনো রকম কর্মী ইসিআইকে দেয়নি, নির্বাচন কমিশনারকে দেয়নি। তার ফলে কি হয়েছে যে সিস্টেমের কম্পিউটারের মধ্যে দিয়ে, এআই এর মধ্যে দিয়ে তাদেরকে নির্বাচন হতে হয়েছে। এখন দেখা গেছে যাদের নামের বাবার নাম এবং তাদের পূর্বপুরুষের নাম ভুলে এসেছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের ভিত্তিতে এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে তা হবে। আমাদের কাছে খবর আছে স্থানীয় প্রচুর এইআরও এবং ইআরও তারা তৃণমূলের পক্ষপাতিত্ব হয়ে কাজ করার জন্যই এই সমস্যা উদ্ঘাটন হয়েছে বা এই সমস্যার মধ্যে মানুষকে সম্মুখীন হতে হচ্ছে। এখনও পর্যন্ত প্রচুর আমলা আছে যারা চেয়ারে বসে নিয়ে তৃণমূলের পক্ষ হয়ে কাজ করছে বলে সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করছে, বিশেষত মুসলিম সমাজের মানুষদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে বিজেপির বিরুদ্ধে। এবার এসআইআর এর নাম বাদ পড়ল বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সেলিম গায়েনের।
বাদুড়িয়া বিধানসভার সিপিএম-এর প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সেলিম গায়েন এসআইআর তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে বাদুড়িয়া বিডিও অফিসে যান। সেখানে তিনি বিডিওর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তার দাবি, সাম্প্রতিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্য জুড়ে প্রায় 60 লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। মোহাম্মদ সেলিম গায়েন জানান, তার নিজের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, একজন প্রাক্তন বিধায়কের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি পরিস্থিতি হয়েছে তা সহজেই বোঝা যায়। রাজ্য জুড়ে প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর। তিনি আরো বলেন, অনেক ক্ষেত্রেই বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ সামনে আসছে। এতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এদিন বিডিওর সঙ্গে বৈঠকে তিনি বাদ পড়া ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি তোলেন। পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজেই সংশোধনের আবেদন করতে পারেন সেই বিষয়েও প্রশাসনের কাছে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আর কি এখানে ডেপুটেড হয়েছেন ভোটার তালিকা চেকিং করার জন্য। 60 লক্ষ মানুষের অবস্থা এরকম একই রকম, তার মধ্যে আমিও একজন আছি। এই দেশের নাগরিক, জনগণ দুবার এমএলএ করেছে, দুবার প্রধান করেছে, মানে জিতিয়ে প্রধান করেছে, তা সত্ত্বেও বিচারাধীন রয়েছে বা বিবেচনাধীন রয়েছে নাম। ভাবতেই পারছি না আমরা। পেনশনের কাগজ, এমএলএর কাগজ, এমএলএ পেনশনের কাগজ সব দিয়ে এসেছি। আমাদের পার্টটা নাকি হয়ে গেছে বললেন, কি হয়েছে কিছু বলতে পারছেন না, কি হয়েছে বলবেনও না, পরিষ্কার কিছু বলছেন। এবার হয়ে গেছে, আপনাদের চেকিং হয়ে গেছে আপনাদের। শুধু আমার ব্যাপারটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে 60 লক্ষ মানুষ নাগরিক বৈধ ভোটার, তার মধ্যে যারা আছে তারা ভোট দিতে পারবে না। এর থেকে দুর্ভাগ্যের জিনিস আর হতে পারে না। অগণতান্ত্রিক পদ্ধতি এর থেকে আর হতে পারে না। আমাদের পরিষ্কার, গতকাল আমরা কলকাতায় গিয়েছিলাম, সি অফিসের সামনে আমরা 2 দিন ধরে আমাদের সিপিএম পার্টির পক্ষ থেকে এখানে অবস্থান করেছি, বিক্ষোভ দেখিয়েছি, আমাদের দাবিপত্রে জানিয়েছি 60 লক্ষ মানুষের মধ্যে যারা বৈধ ভোটার তাদের প্রত্যেককে ভোটারের নাম ইনক্লুড করতে হবে, তারপরে ভোট করতে হবে, তার আগে ভোট করা যাবে না। এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আজকে আমাদের হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছে ভোটার তালিকা। আর এই বানু তো আছেই, সুপ্রিম কোর্টে আছে আর কি, মুস্তাফি বানু। সুতরাং এটা একটা সাংঘাতিক, আমাদের রাজ্যের আগামী দিনে কি হবে আমরা কেউ কিছু বলতে পারছি না। নির্বাচন কমিশন তার জন্য দায়ী থাকবেন। এবং এমন একটা জিনিস কোনোদিন আমরা দেখিনি যে রাজ্য সরকারের অফিসাররা তারা ভোট চেকিং করলেন, রিভিউ করলেন, কাগজপত্র সব জমা নিয়ে হিয়ারিং করলেন, সেইটা তারা পছন্দ করছেন না। আমাদের আগের প্রশ্ন হচ্ছে যে এত নাম কেন এই রাজ্য সরকারের অফিসাররা করা সত্ত্বেও এত নাম কেন ফেরত এলো, কেন ফেরত এলো? এখন তো বিচারাধীন, তখন বিচারাধীন এলো কেন? রাজ্য সরকারের কর্মচারী এটা করেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের লোকজন, তাদের নেতারা, তারা আগে থেকে বিধানসভায় যদি এই সরকার তার একটা ভূমিকা নিতেন, যেরকম কেরল গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নমেন্ট করেছেন, সিদ্ধান্ত করে এজিটেশন দেখিয়েছেন, এরা হঠাৎ করে সুপ্রিম কোর্টে যে একদিন বক্তৃতা দিলেই কি সব ভোটার হয়ে যায়? হয় না। এটা নাটক বলে আমরা মনে করি। সেই জন্য আমাদের স্পষ্ট কথা, প্রত্যেকে না রাজ্য সরকার ফেল করেছে। শির ফুলিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে এখানে এসআইআর হবে না, এতে মানুষ অনেক আশ্বস্ত হয়েছিলেন। কাগজপত্র জমা দিলেও হলো না, ফেল করেছেন, পুরোপুরি ফেল করেছেন তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার পুরোপুরি ফেল করেছেন, এটা আমরা বলতে চাই। আর বিজেপি তো তার নিজের হাতের পুতুল, সেই রাজ্য কমিশন তৈরি করে, নিয়োগ কমিশনার তৈরি করে হাতের পুতুল, একদম বিচারপতিকে বাদ দিয়ে বিরোধী দলের নেতা আমরা 2 জন, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী 3 জন বসে এই কমিশনে নিয়োগ করেছেন। স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে আর কি। বিধানসভা নির্বাচনের আগে বসিরহাটে মিনাখা বিধানসভার এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন। মিনাখার জয়গ্রাম এলাকায় শাসক দলের একটি সাংগঠনিক
অনুষ্ঠানে প্রায় 500 জন আইএসএফ নেতা, কর্মী, সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মিনাখা 1 নম্বর ব্লক সভাপতি সৈফুদ্দিন মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব। বিভিন্ন গ্রাম থেকে আসা আইএসএফ কর্মী সমর্থকেরা এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে শাসক দলে যোগ দেন। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, এলাকার উন্নয়নের ধারাকে সমর্থন জানিয়েই বিরোধী শিবির ছেড়ে বহু কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় রাস্তা, পানীয় জল, আবাসন সহ বিভিন্ন প্রকল্পের কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ফলে মানুষের আস্থা বেড়েছে বলেই তাদের দাবি। এই প্রসঙ্গে তৃণমূলের মিনাখা 1 নম্বর ব্লক সভাপতি সৈফুদ্দিন মোল্লা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে বিরোধী দলের বহু কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিচ্ছেন। মিনাখা এলাকায় উন্নয়নের যে ধারা চলছে তাতে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখছেন। তাই বিভিন্ন বিরোধী দল থেকে কর্মীরা আমাদের দলে যোগ দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করছেন। তিনি আরও দাবি করেন, আগামী দিনে এই যোগদানের সংখ্যা আরও বাড়বে এবং মিনাখা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত হবে। তৃণমূলের এই যোগদান পর্বকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর ও শুরু হয়েছে। তবে বিধানসভা নির্বাচন যত এগিয়ে যাচ্ছে ততই বসিরহাটের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। 4 থেকে 500 জন এসছি। দিদির উন্নয়ন দেখে কি দিদির উন্নয়ন ভালো। কি দিদির উন্নয়ন বলতে কোনো উন্নয়নের দিক থেকে প্রকাশ করা যাবে না। এক ভারতবর্ষে অল টোটাল পৃথিবী সেরা উন্নয়নের দিক থেকে আমাদের দিদি এগিয়ে আছে। ঋণই হোক, দিদি কিন্তু এগিয়ে আছে। ওনার বুদ্ধি, ওনার যে চাল চলন, এইটা সবাইকে ভালো লাগে। ওই জন্যে আমরা দিদির সৈনিক হয়ে আমরা 2026-এ আমরা লড়বো। আমরা মিনাখা বলো আমরা জিতিয়ে দেখিয়ে দেবো। আপনার নাম? আমার নাম নাসিরউদ্দিন ঘরামি। আমি দীর্ঘ কয়েক বছর আইএসএফ এর অঞ্চল সভাপতি ছিলাম, ধুতুরদহ অঞ্চলে আইএসএফ সভাপতি ছিলাম। এরপরে আমরা টিএমসির চলে এসেছি। দেখেন, প্রথম কথা আমি বলবো, মা মাটির সরকার মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদেরকে সহযোগিতা করেছে। আজ নওশাদ সিদ্দিক ভাইজান আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মমতা ব্যানার্জি আমাদেরকে রাস্তার থেকে তুলে এসে আজকে আমাদের ব্লক সভাপতির হাতে তুলে দিয়েছে। তার জন্যে আজকে আমরা 4-500 কর্মী আজকের আইএসএফ এর আমরা টিএমসিতে জয়েন করলাম। এখন আইএসএফ এ হারে হারে এবার মানে বুঝতে পারবে যে এই মিনাখা বিধানসভা আমার কুমারজলা অঞ্চলে আইএসএফ থাকবে কি যাবে, উনি এবার ব্যবস্থাটা বুঝে নিয়ে নেবে। আপনাদের কি জোরপূর্বক করা হলো না? না, কোনো জোরপূর্বক নেই, স্বইচ্ছায় একদম আমরা দিলাম। আমরা কোন জায়গায় আমরা ভুল করেছি, কি করেছি, সেটা নওশাদ সিদ্দিক এবার বুঝতে পারবে। না, অ্যাকচুয়ালি আপনারা যেটা দেখেছেন, এই জয়েন করাটা আজকে প্রথম নয়, কারণ আজকে এর আগেও আপনারা দেখেছেন সন্দেশখালী যেগুলো মিটিং হয়েছে, প্রত্যেকটা মিটিংয়ে বিজেপি থেকে সব জয়েন করেছে। এবং সর্বোপরি আমাদের মিনাখায় যে সমস্ত আইএসএফ যে সমস্ত বন্ধুরা যারা আজকে আপনারা যাদেরকে দেখছেন, তারা দেখেছে দিদির উন্নয়ন, দেখেছে দিদির কর্মপন্থা, দেখেছে দিদির সহজ সরল জীবনযাত্রা, দেখেছে দিদির মানুষের প্রতি যে ভালোবাসা সেটা দেখেছে। আজকের শুধু তাই নয়, সঙ্গে তারা প্রত্যেকটা রাস্তার ঘাট থেকে শুরু করে প্রত্যেকটা উন্নয়ন তারা চোখের সামনে দেখতে পাচ্ছে। এবং তাদেরকে একসময় ভুল বুঝিয়ে বা যে কোনো কারণেই হোক, তারা আমাদের দলেরই একসময় কর্মী ছিলেন, তারা কোনো কারণে কারোর প্ররোচনা হোক বা ভুল বুঝে হোক আমাদের দলের বাইরে ছিলেন, তারা আমরা সবাই আমাদের প্রায় 400 থেকে 500 জন আজকে দেখছেন, তারা আমাদের দলে সব জয়েন করেছেন। এবং এখানে আমাদের আইএসএফ এর সমস্ত কিছু ব্লক কমিটি, কিছু রাজ্য কমিটি, কিছু অঞ্চল কমিটির লোক থেকে শুরু করে, কিছু বুথ কমিটি থেকে শুরু করে, তারা আজকে প্রত্যেকে এখানে জয়েন করেছেন। আপনারা দেখছেন, কারণ তারা চেয়েছেন যে দিদির উন্নয়ন থেকে তারা দূরে থাকতে চাইছে না। তারা চাইছে যে 2026-এ যে বিধানসভা ভোট আসছে, সেই বিধানসভা ভোট মিনাখা বিধানসভা যেন আইএসএফ শূন্য হয় এবং বিরোধী শূন্য হয়, সেই লক্ষ্যেই তারা আমাদের সঙ্গে এসেছেন।
এবং আমাদের সঙ্গে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন, এবং শেষ অবধি আমরা সব কাঁধে কাঁধ মিলে একসঙ্গে লড়াই করব, এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা একসঙ্গে আজকে এখানে অঙ্গীকারবদ্ধ হয়েছি। হিঙ্গলগঞ্জের বোলতলায় রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীদের দাবি, এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় যারা ভারতীয়, যারা বহু বছর ধরে বসবাস করছেন, যাদের উপযুক্ত নথি রয়েছে তাদেরকে নাম বাদ দেওয়া হয়েছে। সেই দাবিতেই তাদের নাম অবিলম্বে নথিভুক্ত করতে হবে। সেই দাবিতেই এই বিক্ষোভ কর্মসূচি। কি বলবেন? এই আমার ছেলের পাসপোর্ট সমস্ত ডকুমেন্ট দেও, তাও নামের ভুল এসেছে। আমার এই 2 সালের ভোট দিছি, তাও আমার সে নামের ভুল হয়েছে। আমার ছেলের হয়েছে, আমার হয়েছে। এই যে আমার ছেলে ইয়েতে আমরা লাভিছি, আমার ছেলে বিদেশে থাকে, তার জন্য পাসপোর্ট দেও, আমার ছেলের সব নাম ফিরত এসেছে। আমরা চাচ্ছি যে আমাদের সঠিক যেন হয়। ইসআইআরের জন্য দেখাচ্ছে এইগুলো ভুল হয়ে গেছে। আমাদের 4টি বাচ্চার জায়গায় 6টা বাচ্চা করেছে, আমার ছেলে মেয়েদের নাম ফেরত এসেছে। আমরা চাই যেন এরা নাগরিকত্ব পায়, ভোট দেওয়ার অধিকার পায়। এই তো এই নাগরিকত্বের জন্য আমাদের বাচ্চাদের নাম কেন বাদ হয়েছিল, আমরা এটার জন্য প্রতিবাদ করতে চাই। খালি বিক্ষোভ দেখাচ্ছি কেন? কারণ এই যে এসআইআর অ্যাডজুডিকেশন, যে প্রত্যেকের নামে যে অ্যাডজুডিকেশন বিচারাধীন দিয়েছে, কি কারণে বিচারাধীন? সমস্ত ডকুমেন্টস আমরা এ টু জেড যা চাইছি কমিশন দেখানোর পরেও আমাদের যে বিচারাধীনে রেখে এই যে অপদস্থ কেন করা হচ্ছে, এবং যাতে সর্বত্র মানুষের অ্যাডজুডিকেশন তুলে দিয়ে এবং বিচারাধীন থেকে তুলে দিয়ে তাদেরকে সমস্ত মানুষের ভোটাধিকার পূর্ণাঙ্গ তালিকায় নাম দেওয়া হয়, তার জন্য আমরা এই বিক্ষোভ। ভূতেদের ভিড় মালদা জেলা শাসকের দপ্তরে। সংশোধিত ভোটার তালিকায় নাম ডিলিট, তাই সশরীরে জেলা শাসকের দপ্তরে হাজির কয়েক হাজার ভূত, যা ঘিরে রীতিমতো হইচই দপ্তরে। জীবন্ত থাকার প্রমাণপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করছেন ভূতেরা। তারা জানান সমস্ত প্রমাণপত্র জমা দিয়েছিলেন বিএলওর কাছে, কিন্তু তালিকা প্রকাশ হতেই তাদের নামের পাশে রয়েছে ডিলিটেড। আর সেই উৎকণ্ঠা নিয়ে জেলা শাসকের দপ্তরে হাজির তারা। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে মালদায় বিচারাধীন অবস্থায় রয়েছে 8,28,080 জন ভোটার। জেলায় মোট ভোটার 29,86,203 জন। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ গেছে 2,20,153 জন। বাদের তালিকায় থাকা ভোটারদের বক্তব্য, তারা 85 সালের জমির দলিল দিয়েছেন, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু দিয়েছেন। তাদের দেওয়া ভোটে বেশ কয়েকবার সরকার নির্বাচিত হয়েছে, তারপরও তাদের নাম ডিলিটের খাতায় রাখা হয়েছে। নিচ্ছি, ওরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, ওদেরকে নিতে। এটা কবে থেকে শুরু হয়েছে? এটা আমাদের 3 দিন ধরে শুরু হয়েছে। কবে থেকে? 3 দিন ধরে শুরু হয়েছে, যবে থেকে ছেড়ে থেকে। তো ভিড় কেমন আছে? ভিড় অনেকটাই আছে। কটা থেকে শুরু হচ্ছে এটা? 10:30টা। কটা বন্ধ চলবে এটা? কটা বন্ধ চলবে ম্যাডাম? কটা বন্ধ চলবে? 5:30 পর্যন্ত আমাদের না হয় অফিস টাইমের পর্যন্ত। ট্রেনিং বিল্ডিং এ এসেছি, কাল ওই যে ভোট যেখানে ঠিক হবে, ছবি ঠিক হবে, সেখানে এসেছি আমি। কি হয়েছে তোমার? আর ভোটের ছবি ভুল হয়ে গেছে, 2000 দিয়ে ভোট দিয়েছি, কিন্তু আমার নাম কেটে গেছে। এর আগে নাম ছিল 2002 ভোট দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, 2002 ভোট দিয়েছো? ভোট দিয়েছি বাবা। এবার কি সমস্যা হয়েছে? ভোট দিব, ভোট ঠিক হয়ে যায়, ভোট বাদ হয়ে গেছে, ভোট ঠিক করে দেন, আমি ভোট দিব। কত বছর ধরে ভোট দিচ্ছেন? ভোট 50 বছর থেকেই ভোট দিচ্ছি। কোনোবার সমস্যা হয়েছে? কোনো বের হয়নি। এবার? এইবারই হয়েছে। কি হলো এবার? এইবারই হয়েছে। নাম বাদ পড়ে গেছে? হ্যাঁ, নাম বাদ পড়ে গেছে। ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে। কী কারণে ডিলিট হয়েছে এটা জানি না, কিন্তু আমরা তো 85 সালের বাবার দলিল দিয়েছি, পর্চার RS পর্চার দলিল দিয়েছি জেরক্স, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তারপরে ব্যাংকের বই, সব কার্ডই দিয়েছি আমরা জমা। তা সত্ত্বেও আমাদের নামটা ডিলিট হয়ে গেছে। আমার মার 2002-এর নাম ছিল, মার নামটা ডিলিট হয়েছিল, তারপর 2022-এ ডিলিট হয়েছিল। এবার আমার মার নামটা প্রত্যেকে উঠে যাওয়ার পর মারটাও দেখছি ডিলিটের ইসে আছে। মায়ের বয়স কত? মার বয়স 67 বছর। সেরকম কি হয়েছে আপনার? আমার ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, আমি 25 বছর ধরে ভোট দিচ্ছি, তাই এখানে ফর্ম জমা করতে এসেছি। হিয়ারিং এ গেছিলেন? হিয়ারিং এ গেছিলাম, খসড়া তালিকায় নাম আছে, এসআইআর এর নাম আছে, সব কিছুতে নাম আছে। তারপরে কি দেখলেন? তো তারপর দেখছি আমার নামের পাশে ডিলিটেড এসছে। কি কেমন মনে হচ্ছে এখন কেমন মনে হচ্ছে? ফর্ম জমা দিচ্ছি, দেখি অফিসাররা কি করবে।
কত বছর ধরে ভোট দিচ্ছেন? 25 বছর ধরে ভোট দিচ্ছেন। নাম কাটলো কেন, কি বলছে বিএলও, কি বলছে? বিএলও বলছে আমরা কি করব, নাম ডিলিটেড এসছে, তো হয়তো ভুলে চলে এসছে তাই বলছে। কি মনে হচ্ছে ভোট দিতে পারবেন? আশা তো করছি ভোট দিতে পারবো, সমাধান করে দিলে। 25 বছর ধরে ভোট দিচ্ছেন? হ্যাঁ, আমি 25 বছর ধরে ভোট দিচ্ছি। আগে কোথায় এসেছেন? এটা কোথায় এসেছেন? কালেক্টরি অফিসে ফর্ম জমা করতে। তো মানে ভোটের নামটা কাটলো কেন, কি বলছে? সেটা তো আমরা বলতে পারবো না স্যার, আমাদেরকে বলুন নামের পাশে ডিলিটেড এসছে এটাই। নির্বাচন কমিশন কি ওদের কাজকর্ম আপনারা খুশি? না, আমার নামটা ডিলিটেড করলো খুশি কেন? ভালো করে ভেরিফাই করুক ওনারা। জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে। আমরা 25 বছর ধরে ভোট দিচ্ছি, আমার নামের পাশে ডিলিটেড চলে এসছে। হয়রানি হচ্ছেন? যে হয়রানি হচ্ছেন, আমাদের অসুস্থ, পায়ে ব্যথা, দাঁড়াতে পারি না। একবার হয়রানি করে এসআর করে হেয়ারিং করে আসলাম, আবার সেই হয়রানি? আবার সেই হয়রানিতে পড়তে হচ্ছে। 25 বছর মানে 2002 নাম ছিল আপনার? না, আমার 2002 নাম ছিল না। 25 বছর ধরে ভোট দিচ্ছেন। দাঁড়িয়ে আছি এখানে আধা ঘন্টা হলো। বিজেপির পরিবর্তন যাত্রার রথ এবার এসে পৌঁছলো কালিয়াগঞ্জে। রায়গঞ্জ হেমতাবাদের পরে কালিয়াগঞ্জে এসে পৌঁছলো বিজেপির পরিবর্তন যাত্রার রথ। ঢাকঢোল পিটিয়ে হাজারো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানানো হয়। এদিন পথে কালিয়াগঞ্জের বাঘন এলাকায় রথের স্বাগত জানানো হয়। এরপর শহরের টায়ার কোম্পানি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাজপথ ধরে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে ধনৈকৈলে শেষ হয়। এরপর রথ ফতেপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিনের রথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ বিজেপি নেতৃত্ব। দেখুন, আজকে প্রথমেই আমাদের বাঘন বর্তলিতে ওদের রিসেপশন ব্যাপার ছিল। আহমেদাবাদ বিধানসভা থেকে কালিয়াগঞ্জ বিধানসভায় যখন ঢুকবে তখন বাঘন বর্তলিতে আমাদের সম্বর্ধনা সভা ছিল, মানে স্বাগত সভা আর কি। তারপরে টায়ার কোম্পানি কালিয়াগঞ্জ বিধানসভা আমাদের টাউনের টায়ার কোম্পানিতে একটা ছোট্ট পথসভা ছিল। ওখান থেকে শেষ করে, যেহেতু জায়গা শর্ট, লোক প্রচুর হবে, সেই জন্য দুই জায়গায় আমরা গোটা বিধানসভায় 2 জায়গার লোক আমরা ব্যবস্থা করেছি, সেটার যেন গ্যাঞ্জাম বেশি না হয়, রাস্তার যানজট যেন সমস্যা না হয়। তার জন্য আমরা কিছু লোক আমরা এখানে ধনকল মোড়ে জমায়েত হয়েছি এবং কিছু লোক ওখানে জমায়েত হয়েছি। সে অবশ্যই হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে জনতার ঢল, সাধারণ মানুষ যে এত আনন্দের সঙ্গে এই পরিবর্তন যাত্রায় এসেছেন এই রোদ্রে, তো আমরা অবশ্যই সেটা মনে করছি যে আগামী যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যই হবে। অবশ্যই বার্তা দিচ্ছি যে আমরা যে বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা, বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থাতে নারীরা সুরক্ষিত নয়, সনাতন ধর্মের মানুষরা সুরক্ষিত নয়। সেই সনাতন ধর্মের মানুষরা আমরা চাচ্ছি সবাই আমরা একত্রিত হয়ে আগামী 26-এর নির্বাচনে সবাই যে যেখানে পারি, যে যেখানে যতটা সম্ভব আছে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বার্তা একটাই দিচ্ছি যে আগামী 26-এর নির্বাচন সেটা তৃণমূলের বিসর্জন অবশ্যই হবে। শিক্ষিত মানুষ প্রশ্ন করলেই মেজাজ হারাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। শাসক দলের বিরুদ্ধে সরব জেইউপির রাজ্য সভাপতি খোয়ায়েব আমিন। শিক্ষিত মানুষ যখনই প্রশ্ন করছেন তখনই মেজাজ হারাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। মানস ভূঁইয়া ও বাবুল সুপ্রিয়র প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন জনতা ইউনাইটেড পার্টির রাজ্য সভাপতি খোয়ায়েব আমিন। গতকাল একটি কলেজের আনুষ্ঠানিক মঞ্চ থেকে কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীদেরকে অপমানজনক কথাবার্তা বলেন মানস ভূঁইয়া। তারপর থেকে বিষয়টি নিয়ে সরব হয়েছে শিক্ষিত সমাজ। সেই বিষয়ে অবশেষে মুখ খুললেন জেইউপির রাজ্য সভাপতি খোয়ায়েব আমিন। তিনি বলেন, মানুষ শিক্ষিত হয়েছে এবং স্বাভাবিকভাবেই তারা শাসক দলের নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুটতে শুরু করেছে, যার ফলে তারা মেজাজ হারাচ্ছেন। কারণ তাদের কাছে উত্তর দেওয়ার মতো কিছু নেই। তারা কেবল মন্দির তৈরি করা ও খেলা মেলা নিয়ে ব্যস্ত। মানুষের সার্বিক উন্নয়ন নিয়ে তারা চিন্তিত নন। তার ফলে তারা মানুষের প্রশ্নের উত্তর দিতে না পেরে মেজাজ হারাচ্ছেন। অপরদিকে একটি বেসরকারি নিউজ চ্যানেলের সাংবাদিককে তারা কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে তৃণমূল। দেখুন, এখন এই পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষের সাংবাদিকরা প্রতিটা জায়গাতে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় একজন মন্ত্রী
তার সঙ্গে এক সাংবাদিকের প্রশ্ন জিজ্ঞাসা করে তার সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়, তিনি কুকথা বলে এক সাংবাদিককে। এবং আমাদের রাজ্যের সরকারের যারা নেতা আছে, এর আগেও সব্যসাচী দত্ত কিছুদিন আগে বিধাননগরে একজন সাংবাদিককে তিনি মারধর করতে যান। এছাড়াও বিভিন্ন জায়গাতে এরকম ঘটছে। অতএব গণতন্ত্র বলে কিছু নেই। পুলিশ প্রশাসন আর এই সরকার একসঙ্গে মিলে যারা গণতন্ত্রের কথা বলতে আসবে, সত্যর কথা বলতে আসবে, তাদেরকে মস্তানি করে এই অ্যান্টি সোশ্যাল পুষে রেখে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে এই অ্যান্টি সোশ্যালের রাজ বা এই দুর্নীতির সমাজ ব্যবস্থা চালু রাখার জন্য এই মস্তানি তাদের কালচার হয়ে গেছে এবং এটাই তারা করছে। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানালেন মালদা জেলার তৃণমূল নেতৃত্ব। এসআইআর এর ভোটার তালিকায় নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটার ইস্যুতে শুক্রবার নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানালেন মালদা জেলার তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, শুভময় বসু, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলার নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটারদের পক্ষ নিয়ে সুর চড়ান। পুনরায় ভোটার তালিকায় তাদের নাম ফিরিয়ে আনার দাবি জানান। আমাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টটা আপনাদেরকে পরে আমরা দিয়ে দিচ্ছি, পুরো ফাইনালাইজটা। আর সেই লিস্টটা যারা যারা মারা গে মানে ডেথ দেখানো হয়েছে অথচ জীবিত আছে, সেটা আমরা লিস্ট আপনাদেরকে আজকের মধ্যে সাপ্লাই করে দিই। আমাদের গর্ব আমাদের দিদি স্লোগান দিয়েই কলকাতায় ৯ নম্বর ওয়ার্ডে উদযাপিত হলো প্রাক বসন্ত উৎসবের। দোল মানেই চারিদিকে রঙের উৎসব, রঙের খেলা। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার রং ছড়ায় চারিদিকে। সেই বসন্তকে কেন্দ্র করেই কলকাতায় ৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালি সাহার উদ্যোগে পালিত হলো প্রাক বসন্ত উৎসব। সেই বর্ণাঢ্য উৎসবে ছোট ছোট বাচ্চাদের রঙের সামগ্রী দেওয়া হয়। পৌরমাতা মিতালি সাহা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে এই উৎসবের আয়োজন করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিশ্বাস দিচ্ছি যে আবার দিদির নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। সেই সরকারেরও প্রধান থাকবেন দিদি, সেনাপতি থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা কথাই বলি যে দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমরা মিনিমাম 250টা সিট তো পাবোই, 294-এর মধ্যে। আমরা চূড়ান্ত আশাবাদী এসআইআরের কোনো এফেক্ট হবে না। দিদি আমাদের 6 তারিখ থেকে আমাদের বসছেন ধর্নায়, আপনারা সবাই জানেন। আমরা সবাই দিদির পাশে ছিলাম, আছি, থাকবো। আমাদের দিদি আছেন বলে পশ্চিমবঙ্গ এতটা সুরক্ষিত, পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে আছে, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে। প্রত্যেকটা ঘরের মানুষের জন্য দিদি চিন্তা করেছেন। প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, এবার তো যুবসাথী নতুন অ্যাড হলো। এবার দিদি কিন্তু কোনো ধর্ম বা বর্ণ কিচ্ছু মানেন না। সবসময় বলেন তো ধর্ম যার যার, উৎসব সবার। তো দিদির কাছে মানুষ সবার আগে। আমাদের যে দলের নামটা মা মাটি মানুষের সরকারের জায়গায় অন্য নামও হতে পারত। দিদি এই যে নামটা বেঁচেছেন, এই নামটার মাধ্যমেই তো প্রকাশ পায় যে দিদি একমাত্র মানুষের জন্য। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।